আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 8 19 সেপ্টেম্বর। তো একটু রিভিউ করে নিচ্ছি, তারপরে নতুন ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, ডাবল স্ক্রিনের ম্যাটারটা একটু বলে দিই। তাহলে ডাবল স্ক্রিন হলো যে সাপোজ আমরা যদি ট্রেডিং ভিউকে সুপার চার্টে দেখি এবং অ্যানালাইসিস দেখে কোটেক্সে করতে চাই, তো একটা অপশন হচ্ছে আমরা এই পাশাপাশি এতেও করতে পারি, ট্যাবেও করতে পারি, সেম স্ক্রিনে আরেকটা করতে পারি, এটাকে যদি আমরা আলাদা করে ফেলি। তো এই যে দুইটা স্ক্রিন আমাদের আছে, এইটাকে ধরে আমি যেহেতু উইন্ডোজ 10 ইউজ করি, সেক্ষেত্রে এটাকে ধরে এই ডান পাশে দিয়ে দিলাম, আর যেটা আরেকটা সেটাকে বাম পাশে দিয়ে দিলাম। সো এই যে এখন কিন্তু চলে আসছে। তো এইখানটাতে একদম ছোট দেখা যায়, সেক্ষেত্রে যেটা হলো এখানে যে প্লাস বাটন আছে, এই প্লাস বাটন দিয়ে আমরা জুম করে নিতে পারি, অথবা কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমরা যদি এরকম করে মাউসের স্ক্রোল হুইলটাকে ঘুরাই, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরও যদি প্রবলেম মনে হয় যে তাও ছোট দেখাচ্ছে, যাদের স্ক্রিনটা ছোট, সেক্ষেত্রে যেটা করতে হবে, তখন মাউসের এই কার্সরটা বাইরে রাখতে হবে। অর্থাৎ কোটেক্সের এই প্ল্যাটফর্মের ভিতরে যদি রাখি তা নয়, এই ব্রাউজারের উপরে রেখে আপনাকে এই পেছনের দিকে ঘুরাইতে হবে। তাহলে আপনার ব্রাউজারের যে জুম অপশন আছে সেটাতে কমে ছোট হয়ে আসবে, তখন আরও পুরো স্ক্রিনটা দেখা যাবে। ঠিক আছে? আর এর ভিতরে রেখে যদি আমরা মাউসটাকে সামনের দিকে ঘুরাই, তাহলে এরকম স্ক্রিনটা বড় হবে, আর পিছনে ঘুরালে ছোট হবে। আর যদি এর বাইরে রেখে আমরা ঘুরাই, তাহলে যেমন এখন আমি সামনের দিকে ঘুরাচ্ছি যে 67%, ঠিক আছে, আরও যদি আমি বাড়াই নেই 75%, 80%, তো যখন এইরকম 90% থাকছে, তখন কিন্তু এটা একদম বোঝা যাচ্ছে না। ঠিক আছে, যে কোনো প্রকার ক্যান্ডেল কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আপনার ক্ষেত্রে মনে হয় সেম প্রবলেমটাই হয়েছে, তাই না? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এই কোটেক্সের এই প্ল্যাটফর্মের উপরে মাউসটা রেখে কন্ট্রোল ধরে একটু মাইনাস চাপ দিব, অথবা মাউসের স্ক্রল বাটনটা পেছনের দিকে ঘোরাবো, তাহলে এটা ছোট হয়ে যাবে। আরও ছোট হয়ে গেলে আবার ডেস্কটপ মোড চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে ম্যাটার, আর অন্য কোনো কিছু না। তো লাইভ অ্যাকাউন্ট থেকে আমি ডেমো অ্যাকাউন্টে চলে যাচ্ছি, যেহেতু আমরা এখন প্র্যাকটিস করব। তো ডেমো অ্যাকাউন্টে চলে গেলাম এবং স্ক্রিনকে বিগ করে নিচ্ছি, যেহেতু অ্যানালাইসিস দেখব। আচ্ছা, কেউ একজন জয়েন করবে। সো আমি একটু রিভিউ করে নিচ্ছি পূর্বের ক্লাসগুলো। তো পূর্বে যে ক্লাসগুলো নিয়ে আলোচনা হয়েছিল, আমি মানে স্যাটিসফাইড না। আপনারা হয়তো বা আমার ক্লাস করে কতটুকু খুশি আমি জানি না, তবে আমি আপনাদের হোমওয়ার্ক থেকে খুশি না। কারণটা হচ্ছে কয়েকজন, 1 থেকে 2 জন হোমওয়ার্ক করে বা প্র্যাকটিস করে বা রেগুলার ট্রেড করে এবং পাঠায়, আর বাকি কেউই রেসপন্স করে না। তো যারা রেসপন্স করতেছেন না, তারা কেন করতেছেন না, এটা আমার কাছে জবাবদিহিতা দেওয়ার মতো কোনো কিছু না। বাট আমার কাছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি যদি বুঝে থাকেন, তাহলে অবশ্যই ট্রেড করবেন, আর যদি না বুঝে থাকেন, তাহলে প্র্যাকটিস করবেন না বা ট্রেড করবেন না। তো ম্যাটারটা যেটা হচ্ছে, প্র্যাকটিস না করলে পারবেন না। আর দিনেরটা দিনে আমরা যদি ব্যাপারটা এমন হয়, আমরা হয়তো বা ছোটোবেলায় স্কুলে একটা খেলা খেলছি, যে একটা স্টুডেন্টের কানে একটা কথা বলে দেয়, দিয়ে তার পরের জনকে কানে বলতে বলে, তারপরের জনকে আবার বলতে বলে, এইভাবে শেষে যায় শুনতে পাই ভিন্ন কথা। সো ব্যাপারটা এমনই, আমরা কিন্তু মাইন্ডে সব কিছু যা শুনি, সাথে সাথে যতটুকু ধরে রাখতে পারি, এরপর বিভিন্ন ইনফরমেশন এসে আমাদের মেমোরিকে লোড করে দেয়, আমাদের সেই ইনফরমেশনটা নিচে পড়ে যায়, তখন ওইটাকে নিয়ে আমরা আর কোনো কাজ করতে পারি না। সো এই ক্লাস করার সময় যে সূক্ষ্ম সূক্ষ্ম ম্যাটারগুলো আপনার মাথায় ঢুকে যাবে, পরে কিন্তু এটা আপনার মাথায় থাকবে না। সেক্ষেত্রে সাথে সাথে প্র্যাকটিস করে নিলে মাথায় ওইটা সেভ হয়ে থাকবে, আপনাদের উপকার হবে। তো থ্যাংক ইউ, আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা ফার্স্ট ক্লাসে কোর্স কারিকুলাম নিয়ে কথা বলেছিলাম, যে এখানে কি কি শিখবো, কিভাবে কি করব। সেকেন্ড ক্লাসে আমরা অ্যাকাউন্ট ওপেন এবং রিকোয়ারমেন্টগুলো সম্পর্কে জেনেছিলাম। আমি সবাইকে এখানে একটা বড় ইনফরমেশন দিয়েছিলাম -3-তে অ্যাকাউন্ট করার জন্য। যাদের অ্যাকাউন্ট করা আছে তারা গুড, আর যাদের নেই তাদেরকে করতে বলেছিলাম। আচ্ছা, কারণটা হলো ওইখানকার উইডিং রেশিও বেশি। তারপরে আমরা থার্ড ক্লাসে ক্যান্ডেল রিডিং, টাইম রিডিং, পজিশন রিডিং, তিনটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলেছিলাম, যে এই তিনটার সমন্বয়ে একটা ট্রেড সংগঠিত করতে হয়। ক্যান্ডেল রিডিং, টাইম রিডিং অ্যান্ড পজিশন রিডিং, তিনটা যদি সঠিক হয়, তাহলে
ট্রেডটা সঠিক হয়, আদারওয়াইজ কোনো স্ট্র্যাটেজি এখানে কাজ করে না। তারপরে 4th ক্লাসে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এসএনআর এবং ইনগালফিং স্ক্রিপ্ট এবং মিরর নিয়ে কথা বলেছিলাম। এবং তারপরের ক্লাসে 5 নম্বর ক্লাসে আমরা WMV নিয়ে কথা বলেছিলাম। অনেক ধরনের প্যাটার্ন আছে, আমি আপনাদেরকে বুক দিয়ে দিব, সেই প্যাটার্নগুলো আপনারা এই WMV যারা বুঝছে ওই প্যাটার্নগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। হায়ার হাই, হায়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, এসএনআর, মিরর, ব্রেক অফ স্ট্রাকচার, CSOCS অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে আমরা কথা বলেছিলাম 5 নম্বর ক্লাসে। 5 নম্বর ক্লাসটা আমাদের 2বার হয়েছিল। তারপরে 6 নম্বর ক্লাসে আমরা SMA নিয়ে কথা বলি এবং একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। আর 7 নম্বর ক্লাসে আমরা অটো এসএনআর, SMA কে রিভিউ করি পুনরায় এবং ট্রেডিং ভিউ এর প্রাথমিক আলোচনা করি, তার সাথে এবং তার সাথে রিগার্শন লাইন নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা তার পরবর্তী স্টেপে চলে যাব এবং আজকে আমরা কথা বলবো অর্ডার ব্লক নিয়ে, SMC কনসেপ্ট, যেটা স্মার্ট মানি কনসেপ্ট, অর্ডার ব্লক নিয়ে। তো অর্ডার ব্লকের সাথে আমরা সেই অর্ডার অটো ব্লকের কিছু স্ক্রিপ্ট এবং সেটআপ নিব। প্রতিটা ক্লাস সিকোয়েন্স অনুসারে হচ্ছে, যে সিকোয়েন্সটা হচ্ছে যে পূর্বের ক্লাসটা যদি কেউ না করে থাকে তারপরের ক্লাসটা থেকে সে বুঝবে কিন্তু কোনো কাজে লাগাইতে পারবে না, অর্থাৎ ইমপ্লিমেন্ট করতে পারবে না। তো সেক্ষেত্রে যদি কেউ মিসিং করে যান তাহলে কিন্তু ইমপ্লিমেন্ট করা খুব কঠিন হয়ে যাবে। সো আমি বারবার বলতেছি স্কিপ করা যাবে না। আর এটা কোনো একাডেমিক কোর্স না যে আপনি পেলেন, সার্টিফিকেট পাইলেন, এখন এই সার্টিফিকেট দিয়ে চাকরি করবেন। আপনার এখানে কাজটা হলো প্রাথমিক একটা শিক্ষা নিলেন এবং সরাসরি প্র্যাকটিক্যাল শেখার পরে আপনি এই কাজটাই বাস্তবে করে ইনকাম করবেন। সো এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তো সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আর ক্লাস রেকর্ড হচ্ছে, নো প্রবলেম। সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি ট্রেডিং ভিউতে সবাই ফ্রি অ্যাকাউন্ট করে ফেলবেন, এখানে কোনো প্রকার টাকা পয়সা লাগে না। পরে লাগলে সেটা আপনারা কিনে নিতে পারবেন, ওটা দেখার বিষয় না। কারণ আমি এখন পর্যন্ত ফ্রিটা ইউজ করি, অধিকাংশ পিপলই ফ্রিটাই ইউজ করে। তো এই রিগার্শন লাইনের এই স্ক্রিপ্টটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে রেখেছিলাম। এখানে যদি যাই আমরা আমাদের গ্রুপে, তাহলে স্ক্রিপ্ট ট্রেডিং ভিউ, এই যে লাইন SR, ঠিক আছে। সো আমরা রিগার্শন লাইন সম্পর্কে বুঝেছিলাম এবং গতকালকে আমরা কথা বলেছিলাম যে এই রিগার্শন লাইন কিভাবে তৈরি হয় এবং এটা অটো স্ক্রিপ্ট, অর্থাৎ যখন যেখানে যেভাবে দরকার সেভাবে রিগার্শন লাইনটা অটোমেটিক তৈরি হবে। আর আমরা যদি নিজেরা ম্যানুয়ালি করতে চাই তাহলে এইখান থেকে আমরা ড্র করে নিতে পারি যে রিগ্রেশন ট্রেন্ড, এই রিগ্রেশনকে যদি আমরা ধরে যে কোনো জায়গায় যদি আমরা ট্রেন্ডকে টান দিই তাহলে অটোমেটিক আমরা রিগ্রেশন লাইন পেয়ে যাই, ঠিক আছে। এই যে রিগ্রেশন, ঠিক আছে। আমরা যদি এই রিগ্রেশন, অটো রিগ্রেশন এখানে আসে, এই জন্য আমি যেটা ড্র করছি এটাকে দেখা যাচ্ছে না। আমরা যদি এটাকে একটু জুম আউট করে ফেলি দেখতে সুবিধা হবে, 90%। তো এখানে যেটা হয়, আমরা যদি এখানে যাই তারপরে রিমুভ করে দিই তাহলে এই যে আমি পুনরায় দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন যে লাইনে আমরা আসলাম, এসে রিগ্রেশন ট্রেন্ড, এই যে রিগ্রেশন ট্রেন্ড। তো একটা ট্রেন্ডকে যদি আমরা ড্র করে দিই যে এইখান থেকে এই ট্রেন্ডটা হচ্ছে এই পর্যন্ত অথবা এই পর্যন্ত, যেখান পর্যন্ত আপনি দেন না কেন, তাহলে আপনার এখানে রিগ্রেশন লাইনটা অটোমেটিক ড্র হয়ে যাবে। এই যে ড্র হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে পিভট, এটা হচ্ছে সাপোর্ট। অর্থাৎ এখানে একই সাথে ট্রেন্ড আছে এবং তার সাথে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ড্র দিয়ে দিছে। এবং এখানে যদি আপনি অন্য কোনো কিছু ফলো না করেন, শুধুমাত্র এই ইনগালফিং প্যাটার্ন ফলো করেন, যে যদি আমার এই রিগ্রেশনের মধ্যে শুধুমাত্র ইনগালফিং যেখানে হবে এবং সেই ইনগালফিংয়ের পজিশনটা যদি আমার রেজিস্ট্যান্স লাইন বরাবর হয়, মনে করেন এইখানে বা এখানে, আমি একটা ক্লাসে আছি, পরে ফোন ব্যাক করব। আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে ডাউন ট্রেড করে দিলে 5 মিনিটের জন্য আমরা উইন হয়ে যাব, ঠিক আছে। আবার এই যে এখানে এই রিগ্রেশনের রেজিস্ট্যান্স বরাবর একটা ইনগালফিং, এখান থেকে 5 মিনিট করলেও আমরা ডাউন ট্রেডে উইন হয়ে যাব। সোজা কথা হচ্ছে এটাই। এবং যদি এখানে কোনো প্রকার এরকম ঘটে যে মধ্যখানে ইনগালফিং হয়েছে, তাহলে আমরা এখানে ট্রেড নিব না, ওখানে নিলে হবে না, ঠিক আছে। এই লাইন বরাবর যদি হয় তাহলে আমরা নিলে হতে পারবে। এটা হলো একটা কথা। 2 নম্বর হচ্ছে অর্ডার ব্লক যদি এখানে থাকে তাহলে আমরা নিতে পারি, এফভিজি যদি থাকে তাও আমরা নিতে পারি। তো আমরা অর্ডার ব্লক অ্যান্ড এফভিজি নিয়ে এখন পর্যন্ত আলোচনা করিনি, আগে ম্যানুয়ালটা আলোচনা করে নেব, তারপরে আমরা অটোমেটিকে আসব। ম্যানুয়ালটা যে পারে অটোটাকে সে কাজে লাগাইতে পারে, আর ম্যানুয়ালটা যে পারে না অটোটাকে সে কাজে লাগাইতে পারে না। কারণটা হচ্ছে
মিনুয়ালটা কিভাবে সংগঠিত হয় এই লজিকটা যখন আমার ভেতরে আসে তখন কি আপনারা হয়তো বা এখানে মেয়ে যারা আছে তারা তো বুঝবে না, ছেলে মানুষ যারা আছে যারা ইলেকট্রিক ওয়্যারিং পারেন, যে ইলেকট্রিক ওয়্যারিংয়ের জিনিসটা যার মাথায় একবার ঢুকে যায় যে কোনটা মাইনাস কোনটা প্লাস, তারপরে যদি তারা ফ্যান লাগান দেন আর লাইট দেন বা পুরো বাড়ি ওয়ারিং করতে দেন সে কিন্তু পারে। এখানে দুই ধরনের লাইন থাকে, একটা সিরিজ আর একটা প্যারালাল। তো সিরিজ লাইনের ওয়্যারিং ভিন্ন, প্যারালাল লাইনের ওয়্যারিং ভিন্ন। যাই হোক ওইদিকে আমরা না যাই, উদাহরণস্বরূপ বললাম। তো আপনি যখন এইভাবে ম্যানুয়ালি একটা অর্ডার সাউন্ড শিখবেন কম হচ্ছে। ভবিষ্যতেও তখন এটা করতে পারবেন। সাউন্ড কম হচ্ছে না? ওকে, আমি ঠিক করে নিচ্ছি। তো মেইন ফ্যাক্টটা হলো আপনাকে ম্যানুয়ালটাকে জানতে হবে। ম্যানুয়াল জানলেই আপনি অটোটা বুঝবেন ভালো, ধরতে পারবেন ভালো। অটোতে যদি কখনো ভুলও আসে আপনি সেটাকে ধরে ফেলতে পারবেন। আচ্ছা, তো আমরা এটা দেখার জন্য আগে আমাদের কোর্স কারিকুলামের শিটে চলে যাচ্ছি। ম্যানুয়ালটাকে আমরা আগে ধরা শিখব, তারপরে আমরা অটোটাতে চলে যাব। অর্ডার ব্লক। অর্ডার ব্লক অ্যাকচুয়ালি যারা বাইনারি ট্রেড করে শুধুমাত্র 1 মিনিট বা 5 মিনিটের, তাদের অর্ডার ব্লক না জানলেও চলে। কারণটা হচ্ছে এত হায়ার লেভেলের অ্যানালাইসিস বাইনারি ট্রেডের জন্য লাগে না। শুধুমাত্র এই ছোটোখাটো কয়েকটা জিনিস বাইনারি ট্রেডে জানলেই এনাফ। তো তারপরেও আমি এটা বাইনারি ট্রেড যারা করে তাদেরকে তারপরও শিখাই দিচ্ছি এই কারণে যে ফিউচারে সে ফরেক্সে যাবে অথবা সে বাইনারিটাই যেন করে বুঝে শুনে করতে পারে, অর্থাৎ মনের স্যাটিসফ্যাকশান নিয়ে করা। তো অর্ডার ব্লক জিনিসটা কি? অর্ডার ব্লক আমরা যদি নর্মালি, আমরা ট্রেডিং কেউ করি না, আমরা শেয়ার মার্কেট বুঝি না, আমরা এই মার্কেটের বাইরে। তো অর্ডার ব্লক শব্দটা যদি আমরা শুনি তাহলে প্রথমেই আমাদের মাথায় কি কাজ করবে? একটা হইতে পারে যে এসআর যারা আছে, যে ওই রিপ্রেজেন্টেটিভ, সার্ভিস রিপ্রেজেন্টেটিভ যারা আছে, তারা দোকানে দোকানে যে কি করে অর্ডার কাটে, তাই না? তো ওরা কি করে একটা অর্ডারকে বুক করে সকালবেলা ওরা দোকানে যে বলে যে আপনার চিপস কত পিস লাগবে, তেল কত পিস, শ্যাম্পু কত পিস, একটা অর্ডার কেটে নিয়ে আসে, তাদের কোম্পানিতে জমা দেয়, পরে কোম্পানির একটা ভ্যান সেই প্রোডাক্টগুলো নিয়ে দোকানে দোকানে ডেলিভারি দিয়ে আসে। অর্থাৎ ডেলিভারিটা বিকালে হয় কিন্তু অর্ডারটা তার আগের দিনই বুক হয়ে যায়, অথবা ডেলিভারিটা সকালে হয়, অর্ডারটা তার আগের দিনই বুক হয়ে যায়। এটা হলো একটা অর্ডার ব্লক আমাদের মনে হয়। আর 2 নম্বর আর একটা অর্ডার ব্লক যদি আমরা থিঙ্কিং করি তাহলে ব্যাপারটা এরকম হইতে পারে যে কোনো একটা জিনিস কেউ বিক্রি করবে, কোনো একটা জিনিস কেউ বিক্রি করবে, তো তার গোডাউনে মালামালগুলো আসে, তো থাকা অবস্থায় কিছু ক্রেতা কি করতেছে, বলতেছে যে ভাই আপনার এখান থেকে, আপনার এখানে 20 মন আপনার হিমাগারে আলু আছে, এখান থেকে এই 10 মন আলু আমি নেব, আর একজন বুক করে রাখলো 10 মন আমি নিব। ঠিক আছে? তো কি হলো, তার হিমাগারেই আছে, তারা কিন্তু ডেলিভারি নেয়নি, আগেই ব্লক করে রাখছে। এটা এক ধরনের অর্ডার ব্লক। আর একটা অর্ডার ব্লক আছে এরকম, কোনো একজন ক্রেতার ঘরে তার গোলায় 500 মন ধান আছে, তো সে বলছে যে আমার এই ধানটা আমি বিক্রি করব। একজন বলছে যে ঠিক আছে আপনার পুরো 500 মন ধান আমি কিনে নিলাম, আপনাকে টাকা দিয়ে দিলাম, কিন্তু এখানে কিছুদিন থাক, কিছুদিন পরে আমি নিয়ে যাব। এটাও একটা অর্ডার। এই যে অর্ডার ব্লক, বিভিন্ন ধরনের অর্ডার ব্লক করে রাখা। সো এই মার্কেটে, এবার আমরা শেয়ার মার্কেটে চলে আসি। এই মার্কেটে এসে কি হয়? এই মার্কেটে এসে আমরা বাই সেল করি টাকা, আমরা টাকাই বাই করি, টাকাই সেল করি, অর্থাৎ কারেন্সি বাই করি, কারেন্সি সেল করি। তো একটা নির্দিষ্ট পয়েন্টে অর্ডার ব্লক হয়, যেখান থেকে অর্ডার ব্লক হলে ওইখান থেকে আর প্রাইস নিচে নামে না। আবার একটা প্রাইস, যেমন বাংলাদেশে 2020-এর পরে 110 টাকার নিচে ডলারের মূল্য গেছে, আমি খুব একটা পাইনি, বলে আমার জানা নেই। এবং আমি সেল করছি এরকম সর্বোচ্চ আমি 135 টাকা পর্যন্ত সেল করছি, আর কিনতে গেলে সর্বনিম্ন 111 টাকা, 12 টাকা, 15 টাকা, এর নিচে আমি কিনতে পাইনি কখনো আমার সোর্সে আর কি। যাদের সোর্স ভালো তারা হয়তো বা আরও কমে কিনতে পারে। বাই দ্য ওয়ে, তো এই যে একটা ব্লক, অর্থাৎ তাহলে একটা ডলার যদি আমরা কারো কাছ থেকে কিনতে যাই, বা একটা মানি, কোনো কারেন্সি কারো কাছ থেকে কিনতে যাই, তাহলে আমাদের যদি মিনিমাম এই ধারণাটুকু থাকে যে সর্বনিম্ন কত রেটে নামে বা সর্বোচ্চ কত রেটে উঠে, তাহলে কিন্তু আমরা একটা প্রফিটেবল প্রাইসে কিনতে পারি। এইখানে সেম ঘটনাটাই আপনাকে এই ক্যান্ডেলের অ্যালগোরিদম দেখে বুঝে ফেলতে হবে মার্কেটে কোন লেভেলে অর্ডার ব্লক আছে। অর্থাৎ একটা হলো বাইয়ের দিকে, একটা হলো সেলের দিকে।
অর্থাৎ কেনার সময় কোন দিকে অর্ডার ব্লক কোন জায়গায় সংঘটিত হয়েছে এবং বিক্রি করার সময় কোন দিকে অর্ডার ব্লক সংঘটিত হয়েছে। এটা যদি আপনি এই অ্যালগোরিদম দেখে বুঝতে পারেন, এই অ্যালগোরিদম দেখে যদি আপনি বুঝতে পারেন, দ্যাটস এনাফ। আর কোনো কিছু আপনার দরকার নেই, আপনি লস করার সম্ভাবনা কমে যাবে। ফেসবুকের একটা নির্দিষ্ট অ্যালগোরিদম আছে, আপনি ফেসবুকে যেই ধরনের পোস্টগুলোকে লাইক পোস্ট করেন, শেয়ার করেন, বা আপনি যে জিনিসগুলো দেখেন ওই ধরনের জিনিসগুলো বেশি বেশি আসে। সো আপনার এই মার্কেটেও কিন্তু এই ধরনের অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম ফর্মুলাটাই হচ্ছে তাই। যেমন মানুষের একটা অ্যালগোরিদম আছে, মানবতা, যাই হোক ওইদিকে আমরা না যাই। এবার আমরা অর্ডার ব্লককে বোঝার চেষ্টা করি। এই যে একটা মার্কেট, এই যে একটা মার্কেট, এই মার্কেটটা জিগজ্যাগ করে করে আপ ট্রেন্ডে গেছে, রেঞ্জিং করছে, সাইডওয়েজ করছে, তারপরে আবার ডাউন ট্রেন্ডে আসতেছে। ঠিক আছে, এইখানে ছোট ছোট কিছু অর্ডার ব্লক আছে, বড় বড় কিছু অর্ডার ব্লক আছে। আমরা মার্কেটে ক্রেতা বিক্রেতা কত ধরনের হয় এটা সম্পর্কে আমরা জানছিলাম, যে সুইং ট্রেডার হয়, ডে ট্রেডার হয়, পজিশনাল ট্রেডার হয়, স্কাল্পার হয়, এই ধরনের অনেক ধরনের ট্রেডার আছে, তাই না? তো যারা সুইং ট্রেডার, আমরা যদি এখানে খুব সহজে বোঝার চেষ্টা করি, এই চারটার মধ্যে সুইং ট্রেডার কোথায় কোথায় এন্ট্রি নেবে, আমরা কালার দিয়ে দিলাম, রেড কালার হচ্ছে সুইং ট্রেডারের জন্য। তো সুইং ট্রেডার কোথায় কোথায় এন্ট্রি নিবে? সুইং ট্রেডার নিবে এরকম জায়গায় এন্ট্রি, এখানে এন্ট্রি নিবে, এখানে ক্লোজ করবে, এইখানে এন্ট্রি নিবে, এইখানে ক্লোজ করবে, এইখানে এন্ট্রি নিবে, এখানে ক্লোজ করবে। যারা স্কাল্পার, ছোট অর্থাৎ 1 মিনিট থেকে 5 মিনিটও ট্রেড করে, বা বাইনারিয়ান, তো তারা কোথায় ট্রেড নিবে? তাদেরকে আমি ব্লু দিয়ে মার্ক করে দিচ্ছি, গ্রিন দিয়ে মার্ক করে দিচ্ছি। তো ওরা ওদের জন্য জায়গা হচ্ছে এরকম, এই যে ইঙ্গালফিং, এখানে ক্লোজ করে দিবে, এখানে নিবে, এখানে ক্লোজ করে দিবে, এখানে নিবে, এখানে ক্লোজ করে দিবে। এরা হচ্ছে স্কাল্পার। ঠিক আছে, এইবার যারা পজিশনাল ট্রেডার, যারা পজিশনাল ট্রেডার তারা কোথায় নিবে? যারা পজিশনাল ট্রেডার তাদেরকে আমি ইয়েলো করে দিচ্ছি। তো পজিশনাল ট্রেডার কোথায় এন্ট্রি নেবে? পজিশনাল ট্রেডার নিবে এই পজিশনে এন্ট্রি, এবং সে তার টেক প্রফিট, অর্থাৎ সে প্রফিট নেবে কোন লেভেলে? এই লেভেলে। তার টার্গেট থাকবে যে মার্কেট যেহেতু এখান থেকে গেছে আপে এবং এখান থেকে নিচে নামা শুরু হয়েছে, সে পুনরায় এই লেভেলে ফিরে আসবে। তার টেক প্রফিটের পজিশন সে দিয়ে রাখবে এই লেভেলে, অর্থাৎ নিচে এই লেভেলে দিয়ে রাখবে, যে এই লেভেলে মার্কেট আসবেই, সেটা আজকে হোক, কালকে হোক, পরশুদিন হোক, এখানে আসবেই। তার মানে এখন যদি আমরা অর্ডার ব্লককে বুঝি, এই যারা স্কাল্পার তাদের থিঙ্কিং থেকে অর্ডার ব্লক একটা, যারা সুইং ট্রেডার তাদের থিঙ্কিং থেকে অর্ডার ব্লক একটা, যারা পজিশনাল ট্রেডার তাদের দিক থেকে অর্ডার ব্লক আর একটা। অর্থাৎ পজিশনাল ট্রেডার খুঁজবে বড় লেভেলের অর্ডার ব্লক, স্কাল্পার বা সুইং ট্রেডার, স্কাল্পার খুঁজবে এরকম ছোট ছোট জায়গা, ছোট ছোট জায়গা, আর সুইং ট্রেডার খুঁজবে এরকম মাঝারি ধরনের জায়গা। ঠিক আছে, যারা আবার ডে ট্রেডার আছে ওরা ডে অনুসারে দেখবে। এই হচ্ছে কাহিনী। তার মানে এক একজনের থিঙ্কিং থেকে এক এক রকম। অর্থাৎ আমরা যেমন বিভিন্ন মোটিভেশনাল বক্তৃতার মধ্যে শুনি যে একটা গ্লাস, কাচের গ্লাসে হাফ গ্লাস পানি আছে, একজন দেখে বলবে যে গ্লাসটা অর্ধেকটা খালি, সে হচ্ছে নেতিবাচক পিপল। আর একজন দেখে বলবে গ্লাসটার অর্ধেকটা ভরা আছে, সে বলবে ইতিবাচক কথা, অর্থাৎ ইতিবাচক পিপল। অর্থাৎ দুই ধরনের চিন্তাধারার ধরন ভিন্ন এবং একই জিনিস দুই ধরনের দেখতেছে। আমাদের থিঙ্কিংটার পজিশন হইতে হবে এই জায়গায়, যে আমি কোন জায়গায় দাঁড়ায়ে অর্ডার ব্লকটাকে ফাইন্ড করতেছি, কোন জায়গায় দাঁড়ায়ে কোন ট্রেডের জন্য আমি পজিশন খুঁজতেছি, এটা আমার আগে ডিসিশন নিতে হবে। আমি যদি অ্যাজ ইউজুয়াল অর্ডার ব্লক খুঁজে বের করে ট্রেড করে নিই, তাহলে আমার আগে বুঝতে হবে আমি এটা কিসের অর্ডার ব্লক খুঁজছি এবং কোন জায়গায় ট্রেড নিচ্ছি। অধিকাংশ পিপলই ভুল করে কোন জায়গায়, যে সাপোজ আমার কাছে সেট আপটা দেখছে, দেখার পরে বলছে ভাইয়া এটা আমাকে দেন, আমি দিয়ে দিছি। তো আপনি অর্ডার ব্লক বোঝেন তো? হ্যাঁ বুঝি, আমি ফাইন্ডিং করতে পারি, বুঝি, দিয়ে দিছে অর্ডার ব্লক। সে ইন্ডিকেটর সেট আপ করে বলতেছে না রেজাল্ট তো ভালো পাচ্ছি না। আপনি তো রেজাল্ট ভালো পাবেন না, তার কারণটা হচ্ছে ইন্ডিকেটরের সেট আপ এক ধরনের আর আপনার থিঙ্কিংয়ের জায়গাটা এক ধরনের। এইটা হলো মেইন ফ্যাক্ট। আচ্ছা, তো মিনুয়ালটা আগে আমরা বুঝে আসি কিভাবে খুঁজতে হবে। তো খোঁজার জন্য যেটা হলো, সর্বপ্রথম মার্কেটে যখন ক্যান্ডেলের অ্যালগোরিদমটা এরকম ঘটে তখন সেটাকে অর্ডার ব্লক বলে। অর্থাৎ আমাদেরকে এরকম 4টা ক্যান্ডেলের একটা সমন্বয় দেখতে হবে, কোন জায়গায় এই ধরনের 4টা ক্যান্ডেলের সমন্বয় হচ্ছে এই মার্কেটের মধ্যেই খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে পারলে আমরা সেই অর্ডার ব্লকটাকে পেয়ে যাব। তো অর্ডার ব্লক বোঝার জন্য ক্যান্ডেলের অ্যালগোরিদমের এতটুকু জিনিস মুখস্থ রাখতেই হবে, সেটা হচ্ছে যে একটা ডাউন মার্কেট
সেটা একটা, দুইটা, তিনটা ক্যান্ডেল বা চারটা ক্যান্ডেল বা পাঁচটা ক্যান্ডেল হইতে পারে, নো ইস্যু। বাট আমাদের যেখানে ব্লক সংগঠিত হবে, সেই ব্লক সংগঠিত হওয়ার যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা হবে যতদূর পর্যন্ত সেই ক্যান্ডেলের লো আসবে তারপরের ক্যান্ডেলের মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ যে ক্যান্ডেল থেকে আমরা থিঙ্কিং শুরু করব তার পরের ক্যান্ডেলের এই মাঝামাঝি পর্যায় পর্যন্ত পূর্বের ক্যান্ডেলের লোটা আসবে, এবং তার নেক্সট ক্যান্ডেল আপ ট্রেন্ডের দিকে যাবে অর্থাৎ গ্রিন হবে, এবং সেটার লোটাও এরকম মাঝামাঝি পজিশন পর্যন্ত আসতে পারে, একটু ছোট বড় হইলে সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এইটাকে বলা হয় অর্ডার ব্লক, আর এই পজিশনটাকে বলা হয় টেক আউট পজিশন, টেক আউট পজিশন। আর এই এই বরাবর অর্থাৎ এই মাঝামাঝি যে নিচের ক্যান্ডেলটা, যেটার মাঝামাঝি পর্যন্ত, যে ক্যান্ডেলের অর্ধেক পর্যন্ত পূর্বের ক্যান্ডেল এবং তার পরের ক্যান্ডেল টাচ করছে, এই মাঝামাঝি ক্যান্ডেলের হায়ার এবং লোয়ার অনুসারে যে পজিশনটা, এইটাকে বলা হয় অর্ডার ব্লক পজিশন, ঠিক আছে, অর্ডার ব্লক পজিশন। এখন আমরা শুধুমাত্র অর্ডার ব্লক খুঁজে পেলাম, এটা হলো বুলিশ সিনারিও, অর্থাৎ বুলিশ মার্কেট যখন আপের দিকে যাবে, আপের দিকে যাওয়ার সিনারিও হচ্ছে এটা। এবার ডাউন সিনারিওটা কেমন হয়, অর্থাৎ বিয়ারিশ সিনারিও দেখতে ঠিক এমন হবে, এটার উল্টা ঘটনা, যে গ্রিন মার্কেট থেকে এরকম একটা ক্যান্ডেল সংগঠিত হবে যেটার মাঝামাঝি পর্যন্ত এটার হায়ার যাবে, এবং পরবর্তী রেড ক্যান্ডেলের হায়ার সেম পজিশনে থাকবে। যদি এমনটা ঘটে তাহলে এটা একটা বিয়ারিশ সিনারিও অর্ডার ব্লক সংগঠিত হওয়ার জায়গা। আর এখানকার টেক আউট পজিশন কোনটা, এই যে এই ক্যান্ডেলের যে মাথা যেখানে বরাবর লাগছে, এটা হলো টেক আউট পজিশন। সো আমরা সর্বপ্রথম অর্ডার ব্লক সংগঠিত হয় কিভাবে সেটা দেখলাম। এইবার অর্ডার ব্লক কিভাবে ভ্যালিড হয়, কিভাবে ইনভ্যালিড হয়, অর্থাৎ অর্ডার ব্লক হইলেই হলো না, এটাকে অবশ্যই ভ্যালিড হইতে হবে। তো ভ্যালিড এবং ইনভ্যালিড কিভাবে সংগঠিত হয় সেটা দেখি। আচ্ছা, ভ্যালিড এবং ইনভ্যালিড কিভাবে হয় সেটা আগে দেখি। আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের যে লজিক অর্ডার ব্লক সংগঠিত হয় সেটা ঠিক আছে, এই ক্যান্ডেল তার 2 নম্বর ক্যান্ডেলের মাঝামাঝি পর্যন্ত গেছে, পরের আপার গ্রিন ক্যান্ডেল এটারও লো মাঝামাঝি পর্যন্ত আছে, তার মানে এই পজিশনটা আমাদের অর্ডার ব্লক পজিশন, অর্ডার ব্লক তৈরি হয়েছে। এবং এটা ভ্যালিড কিভাবে বুঝবো, 4 নম্বর ক্যান্ডেল এর পরে যে 4 নম্বর ক্যান্ডেল হবে, সেই ক্যান্ডেলের লোয়ার অবশ্যই এই অর্ডার ব্লক পজিশনের, অর্থাৎ এই রেড ক্যান্ডেলের হায়ারের উপর থেকে এই গ্রিন ক্যান্ডেলের লোয়ারের মধ্যে অবশ্যই একটা গ্যাপ থাকতে হবে। যদি গ্যাপ থাকে তাহলে এটা 100% ভ্যালিড অর্ডার ব্লক এবং এটা ওয়ার্কেবল। আর যদি এটা গ্যাপ না থাকে, এই লেস এসে এই পর্যন্ত লেগে থাকে, তাহলে এটা ইনভ্যালিড অর্ডার ব্লক, ঠিক আছে। 1 নম্বর লজিক। 2 নম্বর কথা হলো, লজিক বললে ভুল হবে, ফিল্টার। 2 নম্বর হলো এইখানে গ্যাপ আছে, সবই ঠিক আছে, এটা এটার মাঝামাঝি আসছে, কিন্তু এই ক্যান্ডেলটার উইক আরও নিচে চলে গেছে, অর্থাৎ এটার এই পর্যন্ত থাকলে অর্ডার ব্লক হতো, এটা আরও নিচে চলে গেছে, সো এটা কিন্তু ইনভ্যালিড, ঠিক আছে। আচ্ছা, আমি নোটটা দিয়ে দিব, এটা সবার মনে রাখতে হবে খুব ভালো করে। এই যে গ্যাপ, এখানে কোনো গ্যাপ নেই, তার মানে এটা ইনভ্যালিড, এটা হচ্ছে ভ্যালিড, এটা ভ্যালিড, এটা ইনভ্যালিড। কেন ইনভ্যালিড, এখানে কোনো গ্যাপ নাই, নিচে চলে আসছে। সো আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছি। আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম সেই আলোচনার মধ্যে ছিল ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার বিওএস, চেঞ্জ অফ ক্যারেক্টার সিএসও সিএস। তো ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টারের মধ্যে আমরা এখন উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করব। আমরা অলরেডি অর্ডার ব্লক ফাইন্ডিং কিন্তু বুঝে গেছি, তারপরে ব্রেক অফ স্ট্রাকচার এবং সিএসও সিএস, চেঞ্জ অফ ক্যারেক্টারের ফাইন্ডিংকে একসাথে মিলাবো। খুব ভালোভাবে দেখবেন, খেয়াল করেন, মার্কেট এই লেভেলে ছিল, তাই না?
এই লেভেলে ছিল। আমরা যদি আমি এখানে রেড কালারকে ইউজ করি তাহলে সুবিধা হবে বুঝতে। আমরা যদি এই মার্কেটটাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার চেষ্টা করি অথবা জিগজ্যাগ ড্র করার চেষ্টা করি তাহলে ব্যাপারটা কেমন হবে। জিগজ্যাগ যদি ড্র করি, মার্কেট এই লেভেল থেকে এখানে গেছে, এখান থেকে আবার কি হচ্ছে এই লেভেলে আসছে, এই লেভেল থেকে আপে গেছে, এই লেভেল থেকে আবার নিচে আসছে, অর্থাৎ এখান থেকে একটু উঠছে, এটা না ধরলেও চলে, তারপরে এখানে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে, তারপর এখান থেকে আবার নিচে, উপরে, ডাউন, আপ, একটা করে দিলাম, এটা এত আর বাড়াবাড়ি করলাম না, তারপরে ডাউন, আপ, আপ, যাক এদিকে আর দরকার নেই। এখন কথা হইল তাহলে আমরা যদি এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ড্র করার চিন্তা ভাবনা করি তাহলে ঘটনাটা ঠিক এমন হবে যে প্রথম মার্কেটের পজিশন ছিল এই বরাবর, তারপরে মার্কেট কোন লেভেল বরাবর গেছে, এই লেভেল বরাবর, তারপরে মার্কেট এই বরাবর আসছে, তারপরে এই বরাবর আসছে, এই যে এটা আরেকটু নিচে ড্র করলে এটা একটাই হয়ে যাচ্ছে, এই বরাবর, তারপরে এই বরাবর, তারপরে এই বরাবর, এই তো এখানে আমরা অনলি সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর ড্র করিনি, আমরা এখানে ড্রপিং পয়েন্টগুলোকেও ড্র করছি। এখন কথা হইল যে মার্কেট সে এই লেভেল থেকে আপের দিকে যাচ্ছিল, যাওয়ার পরে যখন নিচে আসছে এই পূর্বের যে সাপোর্ট, এই সাপোর্টকে ব্রেকআউট করে ডাউনে চলে গেছে, এই পজিশনটাকে ব্রেকআউট পজিশন বলে, তাই না? ব্রেকআউট পজিশন বলে। কিন্তু এই যে একটা স্ট্রাকচার ছিল, স্ট্রাকচারটার নাম ছিল নেগেটিভ ভি। এই নেগেটিভ ভি স্ট্রাকচারটা ফিল আপ করার পরে পুনরায় মার্কেট এদিকেও যে একটা পজিটিভ ভি তৈরি করতে পারতো, কিন্তু সেটা করেনি, না করে সে ব্রেকআউট করে নিচে চলে আসছে। কি করলে আমরা বুঝতে পারতাম যে মার্কেট আবার পজিটিভ ভি ক্রিয়েট করবে? যদি এই ক্যান্ডেলটা ব্রেকআউট হয়ে নিজে না আসে, এই লাইন বরাবর সমান হইতো, তাহলে আমরা ধরে নিতাম যে মার্কেট পুনরায় সিমিলার স্ট্রাকচার তৈরি করবে। তো যেহেতু এটা ব্রেকআউট করছে, তার মানে এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে, অর্থাৎ পূর্বে যে লেভেল বরাবর ছিল এই স্ট্রাকচারকে ব্রেক করে মার্কেট নিচে চলে আসছে, এটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলতেছি আমরা। তারপরে একটা লেভেল তৈরি করছে, অর্থাৎ দুই ক্যান্ডেল গ্রিন আর রেডকে সমান সমান করার পরে মার্কেট পুনরায় আবার পূর্বের দিকে ব্যাক করছে। তো যখন পূর্বের দিকে ব্যাক করে এর পূর্বের এসএনআর পর্যন্ত যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা একটা পজিটিভ ভি। যদি এখান থেকে সমান করতো তাহলে ব্যাক করতো, যেহেতু সমান করেনি সো পূর্বের স্ট্রাকচার ভেঙে আরও উপরে চলে গেছে। এটাকে বলতেছি আমরা কি, তাহলে এই স্ট্রাকচার পরের সেকেন্ড যে স্ট্রাকচার এটাকে সে ব্রেক করলো। তারপরে আবার পুনরায় যখন মার্কেট এখান থেকে আসলো, এসে কি করলো, এই তার পূর্বে যে আর একটা স্ট্রাক ছিল সেটাকেও ব্রেক করে নিচে চলে আসলো, মানে নতুন আর একটা ব্রেক অফ স্ট্রাকচার করলো। আবার এখান থেকে মার্কেট যখন পুনরায় উপরে চলে গেল, পূর্বের স্ট্রাকচারকে টাচ করলো, তখন এই নতুন স্ট্রাকচারকে সে ব্রেক করলো, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। এবং প্রতিটা জায়গাতেই কিন্তু আমরা ভি দেখতে পাচ্ছি, ভি ভি ভি, প্রতিটা ভি কিন্তু সে কমপ্লিট করতেছে, এমন কোনো ভি নাই যে সে কমপ্লিট না করে চলে গেছে। ঠিক আছে, ক্রেতা বাজারে থাকলে বিক্রেতা আসবে, বিক্রেতা বাজারে থাকলে ক্রেতা আসবে, সোজা কথা। সো প্রতিটা ভি, প্রতিটা ওই যে কাঁচা বাজারে আপনারা জানেন কি না আমি জানি না, যারা পাইকারি কাঁচা বাজারে গেছেন ওইখানে বলে কি চালান কমপ্লিট করা, চালান কমপ্লিট করা, ঠিক আছে? তো এই চালান কিন্তু কমপ্লিট করবে। তো এখানে কি হলো, এই ভি করলো, আবার ব্রেক অফ স্ট্রাকচার করলো। তো ব্রেক অফ স্ট্রাকচার করে করে মার্কেট কোথায় আসলো, নিচে নেমে আসলো। এই নিচে নেমে আসার পরে মার্কেট পুনরায় যখন এসে এই পূর্বের স্ট্রাকচারকে ব্রেক করে উপরে চলে গেল, তখন এটাকে আমরা বলতেছি চেঞ্জ অফ ক্যারেক্টার। অর্থাৎ এতক্ষণ মার্কেটের মুভমেন্ট ছিল ডাউনের দিকে, এখানে যদি আমরা রিগার্শন টানতাম বা ট্রেন্ড লাইন টানতাম আমরা দেখতাম যে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করে করে নিচের দিকে যাচ্ছে। কিন্তু এইখানে আসার পরে মার্কেট কি করলো, রিগার্শনকে ঘুরে ফেললো, রিগ্রেশন উপরের দিকে, অর্থাৎ মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করে ফেলছে। চেঞ্জ অফ ক্যারেক্টারের পজিশনটা কোথায় হয়েছে, এই যে এই লেভেল বরাবর, অর্থাৎ এই পূর্বের ব্রেক অফ স্ট্রাকচার লাইন যেখানে আছে সেটাকে যখন ব্রেক করে গেছে, এটাকে বলতেছি আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার। আচ্ছা, এইবার চেঞ্জ অফ ক্যারেক্টার, বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার বুঝে গেছি, আমরা অর্ডার ব্লক ফাইন্ড করা বুঝে গেছি, অর্ডার ব্লক কিভাবে কি ঘটলে অর্ডার ব্লক হয় সেটা আমরা বুঝে গেছি। এবার সহজভাবে আমরা দেখব ব্রেক অফ স্ট্রাকচার এবং এই ভ্যালিড অর্ডার ব্লক, ইনভ্যালিড অর্ডার ব্লক একটা মার্কেটে কিভাবে খুঁজে পাওয়া যায়।
আজকের এই ক্লাসের পরে এইটাকে যদি কেউ প্র্যাকটিস না করে তাহলে এর পরবর্তীতে যে ক্লাসটা হবে ওইটার আগা মাথা কেউ কিছুই বুঝতে পারবে না। সো সবাইকে রিকোয়েস্ট করতেছি, যে টপিকটুকু এই যে লাস্ট 30 মিনিটে কথা বললাম, এখানে এত বেশি ইম্পর্টেন্ট জিনিস আছে, যদি এটাকে কেউ প্র্যাকটিস না করে আগামী ক্লাসে তার জয়েন করার কোনো প্রয়োজন নেই। কারণটা হলো সে আগামাথা কিছুই বুঝতে পারবে না। তো আমরা এই মার্কেটটা একটা আপ ট্রেন্ড মার্কেট, এটাও একটা আপ ট্রেন্ড মার্কেট আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে অর্ডার ব্লক কোন জায়গায় আছে, টেক আউট কোন জায়গায় আমরা একটু খেয়াল করি। আমি ড্র করে করে দেখাই দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে দেখবেন, ক্লাস শেষে এই শিটটা দিয়ে দিব। তো মার্কেট ডাউনে আসতেছিল, আসার পরে রেড ক্যান্ডেলের এই লাস্ট লোয়ারটা কি হলো, গ্রিন ক্যান্ডেলের মাঝামাঝি গেল। এই ক্যান্ডেলটা গ্রিনও হইতে পারে, রেডও হইতে পারে, নো ইস্যু। তারপরে কি হলো, পরের ক্যান্ডেল 3 নম্বর ক্যান্ডেলের এই যে এখানে কিন্তু গ্যাপ আছে, হ্যাঁ গ্যাপ আছে, তার মানে কি হইলো, এটা একটা অর্ডার ব্লক সংগঠিত হইলো। অর্ডার ব্লক সংগঠিত হইলো, তাহলে বিওএস কোন জায়গায় আছে, ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট যেহেতু এইখান থেকে নামতেছিল, তো এইখানে যখন সে কি করলো, একটা ব্রেকআউট করে ফেললো, এই লেভেলটাকে সে ব্রেকআউট করে ফেললো, তখন এটাকে বলতেছি আমরা ব্রেক অফ স্ট্রাকচার। যখন ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেল, এই ব্রেক অফ স্ট্রাকচার যখন হয়ে গেল, তারপরে কি হলো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার ঘটার পরে আবার একটা গ্রিন হলো। গ্রিন হওয়ার পরে মার্কেট আবার এখানে দুই ক্যান্ডেল মিলে সমান সমান করলো, সমান সমান করে কি করলো, মার্কেট নিচের দিকে আসলো। আসার পরে এখানে পুনরায় একটা অর্ডার ব্লক সংগঠিত করলো। অর্ডার ব্লকটা কীভাবে সংগঠিত করলো, এই যে অর্ডার ব্লক, পূর্বের ক্যান্ডেল মাঝামাঝি, এই ক্যান্ডেল মাঝামাঝি আসছে, এই যে পরের ক্যান্ডেলের গ্যাপ, ঠিক আছে, পরের ক্যান্ডেলের গ্যাপ। তো কি হলো, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার দুইবার করলো, কয়বার, একবার দুইবার, দুইবার ব্রেক অফ স্ট্রাকচার করলো। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এখানে কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার নাই, অর্থাৎ মার্কেট তার ক্যারেক্টারকে চেঞ্জ করেনি, মার্কেট উপরের দিকেই যাচ্ছে। এইবার কি হলো, যে আমরা বুঝে গেলাম যেখানে অর্ডার ব্লক হয়েছে একটা ভ্যালিড, এখান থেকে মার্কেট নিচে আসবে না, অর্থাৎ এই যে অর্ডার ব্লক লাইন এখান থেকে নিচে আসবে না, শিওর। আবার এই যে অর্ডার ব্লক লাইন এখান থেকেও মার্কেট নিচে আসবে না, ঠিক আছে। সো আমাদের টেক আউট পজিশন অর্থাৎ ট্রেড নেওয়ার পজিশন হচ্ছে 1 2 3 4, এই ক্যান্ডেলের পরে এই জায়গাটা হচ্ছে আমাদের আপ ট্রেড নেওয়ার পজিশন। আবার যদি আমরা এখানেও আপ ট্রেড নিয়ে কোথায় নিতে পারবো, এই যে ব্রেকআউট, এই যে ব্রেক অফ স্ট্রাকচার পজিশন, এইখানটাতে আমরা আপ ট্রেড নিতে পারবো। এখন এইখানে ব্রেক অফ স্ট্রাকচার পজিশনে আমরা আপ ট্রেড নিয়ে নিলাম, আমরা জানি মার্কেট উপরে যাবে, কিন্তু যদি এরকম ঘটে এরপরে যে 5 মিনিটের জন্য যে কয়টা ক্যান্ডেল দরকার, এই যে ক্যান্ডেলের সিমিলার সাইজ, এই সিমিলার সাইজে যদি আমরা থিঙ্কিং করি যে এখানে 5 মিনিট তৈরি হওয়ার জন্য কয়টা ক্যান্ডেল দরকার, কত দূর উপরে যাবে, এই পজিশনের মধ্যেই যদি আমরা বুঝি যে ইনভ্যালিড অর্ডার ব্লক ক্রিয়েট করে, যেমন এখানে একটা ইনভ্যালিড অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, কারণ কি এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মধ্যে গ্যাপ নেই, এখানে যেমন গ্যাপ আছে এখানে গ্যাপ নেই, এই জন্য একটা ইনভ্যালিড অর্ডার ব্লক। তো ইনভ্যালিড অর্ডার ব্লক মানে কি হবে, তাহলে মার্কেট এবার চেঞ্জ অফ ক্যারেক্টার করতে পারে, অর্থাৎ তাদের ক্যারেক্টার চেঞ্জ করে সে মার্কেট নিচের দিকে আসতে পারে। তখন আমাদের যদি বিগ ট্রেড নেওয়া থাকে তাহলে আমরা ট্রেডকে ক্লোজ করে দিব, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো একই জিনিস নিয়ে আজকে অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বললে সবার মাথায় প্যাচ লেগে যাবে। তো এইবার আমরা অর্ডার ব্লককে ফাইন্ডিং করব। অর্ডার ব্লক ফাইন্ডিং করার জন্য আমরা ম্যানুয়াল অর্ডার ব্লক দেখলাম, অর্ডার ব্লক সংগঠিত হওয়ার জন্য মিনিমাম 4টা ক্যান্ডেল লাগে। একটু রিভিউ করে দিই এই জায়গাটাকে, অর্ডার ব্লক, একটা ভ্যালিড অর্ডার ব্লক হইতে গেলে মিনিমাম কয়টা ক্যান্ডেল লাগবে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা ক্যান্ডেল যদি হয় তাহলে বুঝবো এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক। এবং মার্কেট কোথা থেকে নিচে নামবে না, এই যে অর্ডার ব্লকের পজিশন, এই যে পজিশন টেক আউট পজিশন, এই পজিশন থেকে নিচে নামবে না। কিন্তু এখন যদি আপনি ট্রেড নিয়ে নেন, মনে করেন এই পজিশনে, সাপোজ আপনি মনে করেন ট্রেড নিছেন এইখানে হায়ার পজিশন, 5 মিনিটের জন্য ট্রেড নিছেন, এই অর্ডার ব্লক বলতেছে এইটার নিচে মার্কেট যাবে না, এই লাইনের নিচে যাবে না, আপনি ট্রেড নিছেন এই জায়গায়, তো এখান থেকে নিচে যদি মার্কেট এই জায়গায় আসে, অর্ডার ব্লক ফর্মুলা কিন্তু ঠিকই আছে, কিন্তু আপনি এত উপরে ট্রেড নেওয়ার কারণে কি হবে, আপনার ট্রেডটা লস হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, ওটা পুরোটা প্র্যাকটিসের ব্যাপার, একদিনে বুঝলে তো আর হবে না, আগে প্র্যাকটিস করতে হবে, তাহলেই বোঝা যাবে যে ঘটনা কি। এখন এই অর্ডার ব্লকটাকে আমরা কিভাবে সেট আপ করবো, আমাদের রিগার্শন লাইন কিন্তু সেট আপ করা আছে, আচ্ছা এটা ম্যানুয়ালটা, এটাকে আমি ডিলিট করে দিয়ে পুনরায় সেট আপ করতেছি। তো অটোটাকে সেট আপ করে দিচ্ছি। তো রিগার্শন লাইন, এই যে এটা, কোনো কোড কেউ চেঞ্জ করবেন না, অথবা যদি মনে করেন যে এটার একটা ভার্সন ওইখানে আছে তো ওইটা ইউজ করি, আপনি চাইলে করতে পারেন, বাট আমি যেটা আর কি দিচ্ছি এটা মডিফাই করা, এটার উপরে মাতবরি না করাটাই বেটার হবে। তো
কি করব আমরা, এই যে নিচে যাব ট্রেডিং ভিউতে, এই সব কোড কিন্তু আইকিউ অপশন বা কোটেক্স এগুলোতে নিবে না, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে এসে পাইন এডিটরে এসে আমরা এখানে পোস্ট করব, ঠিক আছে। পূর্বের যে কোড আছে এগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিটে চাপ দিয়ে অথবা ব্যাক স্পেসে চাপ দিয়ে কেটে দিয়ে ভি দিয়ে দেব। ভি দিয়ে আমরা কি করব, এটাকে সেভ করব। তো আমরা এই যে থ্রি ডটে ক্লিক করে এখানে সেভ অ্যাসে দিতে পারি, সেভ অ্যাসে দিয়ে আমরা সেভ করতে পারবো, ঠিক আছে। আর অ্যাড টু চার্টে ক্লিক দিলে আমাদের সেভ হয়ে যাবে। তো আমি অ্যাড টু চার্ট করে দিলাম। আর চাইলে আপনারা সেভ করতে পারেন, না চাইলে না করতে পারেন। সেভ করার সময় এরকম নিজের নাম দিয়ে করতে পারেন। আমি ভিন্ন একটা নাম দিচ্ছি, FORHAD ফরহাদ 334, ঠিক আছে। সেভ করে ফেললাম। যদি সেভ না করেন, শুধুমাত্র অ্যাড টু চার্ট দেন, তাহলে যেটা প্রবলেম হবে যে আর একটা ইন্ডিকেটর যখন সেট আপ করবেন তখন পূর্বেরটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আসবো অর্ডার ব্লক ফাইন্ডিং থ্রিতে এসে আমরা এটাকে কপি করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে ফেললাম। কপি করার পরে আমরা চলে যাব আমাদের ট্রেডিং ভিউতে। এখানে এসে পাইন এডিটরে ক্লিক করে কন্ট্রোল এ সিলেক্ট করে ধরে ডিলিট বাটনে চাপ দিয়ে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে কি করব, আমরা এইখানে এই থ্রি ডটে ক্লিক করে সেভ স্ক্রিপ্ট অ্যাস, পরের বার কিন্তু এখানে সেভ দিব না, তাহলে আগেরটার উপরেই সেভ হয়ে যাবে। পরের বার দেবো সেভ স্ক্রিপ্ট অ্যাস দিয়ে এটার নাম দিয়ে দিলাম ফরহাদ 335 দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। এইবার এখানে অ্যাড টু চার্ট দেবো। আগেই অ্যাড টু চার্টে ক্লিক করবো না কেন, আগে অ্যাড টু চার্টে ক্লিক করলে আগেরটার উপরে সেভ হয়ে যাবে, সেক্ষেত্রে আগেরটা চলে যাবে। সেভ অ্যাস করার পরে অ্যাড টু চার্টে ক্লিক দিব। তো অ্যাড টু চার্টে ক্লিক দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমার সেটআপ ডান, ঠিক আছে। আমার এই মার্কেটে কোথায় কোথায় অর্ডার ব্লক আছে সে অটোমেটিক ফাইন্ড করে করে আমাকে দেখায় দিচ্ছে। অর্থাৎ এক মিনিট, আচ্ছা। তো যেটা হলো যে আমার এই চার্টে আমি যে মার্কেটে আসি, এই মার্কেটে অর্ডার ব্লক কোথায় কোথায় আছে সেটা সে আমাকে ফাইন্ড করে দিচ্ছে। যখন বুলিশ অর্ডার ব্লক হচ্ছে অর্থাৎ মার্কেট আপের দিকে তখন গ্রিন সিগন্যাল দিয়ে, আর যখন বিয়ারিশ হচ্ছে তখন রেড সিগন্যাল দিয়ে। ক্লিয়ার? তো এখানে আমাদের দুইটা সেটআপ আমাদেরকে দুই ধরনের রেজাল্ট দিচ্ছে। একজন আমাদেরকে বলে দিচ্ছে মার্কেটের ট্রেন্ড কি, আপ নাকি ডাউন নাকি সাইডওয়েজ। আর একজন বলে দিচ্ছে কোথায় কোথায় অর্ডার ব্লক আছে। আর যে বলে দিচ্ছে রিগার্শন বলে দিচ্ছে আপ নাকি ডাউন ট্রেন্ড বা সাইডওয়েজ, সেই আবার বলে দিচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোন জায়গায় আছে। তো বর্তমানে রিগার্শনের যে চেহারা দেখতে পাচ্ছি তাতে কি মনে হয় যে মার্কেটটা ডাউন ট্রেন্ড? নট, কারণ মার্কেটটা সাইডওয়েজ যাচ্ছে। তো ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ড এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে শুধুমাত্র এই স্ট্র্যাটেজি নিয়ে যখন আমরা ট্রেড করব তখন অবশ্যই ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড ধরে ট্রেড করতে হবে, রেঞ্জিং সাইডওয়েজ মার্কেটকে অ্যাভয়েড করতে হবে। তো এটা ইউরো ইউএসডি মার্কেট। আমরা একটা ভিন্ন মার্কেটে চলে যাচ্ছি। ইউরো জিপিবি মার্কেটটা কেমন আছে দেখি। জিবিপি ওন্ডা, এটা তো আরও বাজে মার্কেট চলতেছে, ঠিক আছে, এটাকে বাদ দিলাম। জেপিওয়াই কেমন আছে দেখি। ইউরো জেপিওয়াই, হ্যাঁ এটা ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে, এটা ডাউন ট্রেন্ডে আছে। এখন এখানে আমরা এই ডাউন ট্রেন্ডের ট্রেডগুলো দেখব যে আমরা কিভাবে নিতে পারবো, কোথায় নিব, কিভাবে নিব। একদিনই আপনার হাতে আপনাকে যদি কেউ একটা মন্ত্র শিখায় দেয় যে এই মন্ত্র দিয়ে তুমি অদৃশ্য হয়ে যেতে পারবা, আর আপনি যদি সেদিনই এই মন্ত্রকে নিয়ে অদৃশ্য হওয়ার চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু দৃশ্যে ফেরত আসতে পারবেন না। কারণ দৃশ্যে ফেরত আসার মন্ত্রটাও আপনার জানতে হবে যে অদৃশ্য হয়ে গেলাম এরপর আবার দৃশ্যে কিভাবে আসব। সো ব্যাপারটা ভালো করে বুঝতে হবে এবং প্র্যাকটিসে নিয়ে আসতে হবে, প্র্যাকটিসের বাইরে কোনো কথা নেই। সো আমরা কি করব, এখানে যখন এরকম একটা ডাউন ট্রেন্ড মার্কেট দেখব আমরা চিন্তাভাবনা করব অলওয়েজ এই রিগ্রেশনের রেজিস্ট্যান্স লাইন কোনটা, উপরেরটা, আর রিগ্রেশনের এই সাপোর্ট লাইন হচ্ছে নিচেরটা, আর মধ্যখানেরটা কি পিভট লাইন। তো অলওয়েজ চেষ্টা করব আমরা রিগ্রেশনের রেজিস্ট্যান্স লাইন বরাবর যদি কোনো অর্ডার ব্লক সংগঠিত হয় সেই অর্ডার ব্লকে ট্রেড নেওয়ার জন্য। কখনোই এমন অর্ডার ব্লককে নিব না যেটা কি না পিভটের কাছাকাছি অথবা সাপোর্টের কাছাকাছি। অর্থাৎ
আমরা সহজ ফর্মুলা এতটুকু জানি অলরেডি, যে যদি মার্কেটে এইটা রেজিস্ট্যান্স হয়, এটা সাপোর্ট হয়, মার্কেট যদি এখন এই জায়গায় থাকে তাহলে সে এখানে আসবে, অথবা মার্কেট যদি নিচে এখানে থাকে সাপোর্ট বরাবর, তাহলে মার্কেট এখানে যাবে। সো আমি এখান থেকে বাই করতে পারি আর এখান থেকে সেল করতে পারি। কিন্তু যখন সাপোর্ট বরাবর মার্কেট আসে, তখন এইখানে যদি আমি সেল করি, তাহলে মার্কেট আর কোথায় যাবে? তখন তো মার্কেট আর নিচে যাবে না, উপরে যাবে। সেই ক্ষেত্রে এটা করা যাবে না। এখন আমার থিঙ্কিং হচ্ছে, মার্কেট ডাউন অর্থাৎ নিচের দিকে যাচ্ছে, আমি সেল করব। আর সেল যখন করব, সেলকে আমি সবচেয়ে কম দামে করব? কখনোই না, সর্বোচ্চ দামে করব। তো সর্বোচ্চ দাম কখন থাকে? যখন রেজিস্ট্যান্স বরাবর ক্যান্ডেল শুয়ে থাকে। তো আমরা এখানে তাহলে এই তিনটা দেখতে পাচ্ছি অর্ডার ব্লক। এইখানে একটা অর্ডার ব্লক, এইখানে একটা, এখানে একটা, আর এই যে এখানে একটা, চারটা অর্ডার ব্লক আমরা মার্কেট যখন ডাউনের দিকে যাচ্ছে তখন দেখতে পাচ্ছি। এই তার জন্য ট্রেড নেওয়ার পজিশন এই যে এইখানে একটা, এই পরেরটা ট্রেড নেওয়ার পজিশন হচ্ছে এইখানে, আর তারপরেরটা ট্রেড নেওয়ার পজিশন হচ্ছে এইখানে, আর এইটার ট্রেড নেওয়ার পজিশন হচ্ছে, এটা ট্রেড নেওয়ার পজিশনই নেই, আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে এইখানে। এখন কথা হইলো, আমরা কোন ট্রেডটা, এই একটা দুইটা তিনটা চারটার মধ্যে কোনটাকে বাছাই করে নেব, কোনটা আমাদের সর্বোত্তম? সর্বপ্রথম কথা হইলো, এই ভদ্রলোক পিভট লাইনের কাছে ট্রেড নেওয়ার পজিশন হবে আমার এইটা। কারণটা হইলো, চারটে ক্যান্ডেল লাগে, 1 2 3 4, এই চারটা ক্যান্ডেল মিলে হয় অর্ডার ব্লক। তো তার মানে এই 4 নম্বর ক্যান্ডেলে এসে আমার ট্রেড নিতে হবে, ডাউন ট্রেড। তো সেক্ষেত্রে কি হবে, আমি যদি এখানে নিই, এটা পিভট লাইনে অলরেডি আসে, এখন মার্কেট নিচে গেলে আর কতটুক যাবে? সেক্ষেত্রে এটা বাদ। এইটা এটা রেজিস্ট্রেশন, একদম রেজিস্ট্যান্স লাইন বরাবর আছে। তার মানে এখান থেকে যদি মার্কেট নিচে যায়, মিনিমাম পিভট পর্যন্ত আসবে, আর পিভটকে যদি ব্রেকআউট করে তাহলে সাপোর্ট পর্যন্ত যাবে। ঠিক আছে? তার মানে যদি আমি এই বরাবর নেই, তাহলে মিনিমাম পিভট পর্যন্ত যদি আসে, তারপরও মিনিমাম 5টা ক্যান্ডেল হয়। তো আমি এখানে 1 মিনিট, 2 মিনিট অথবা 5 মিনিটের ট্রেড নিয়ে নিতে পারি। 1 মিনিটের চেয়ে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট বা 5 মিনিটের ট্রেড, অর্থাৎ 1 মিনিটের চেয়ে 2 থেকে 5 মিনিটের ট্রেডগুলোর উইনিং রেশিও বেশি হয়। সো আমি যদি এখানেও ট্রেড নিই 1 2 3, যে কোনো মিনিটে ট্রেড নিলে উইন হবে। আমি যদি 5 মিনিটে নিই, তারপরও এখানে এসে উইন হবে, কোনো সমস্যা নেই। সো এইটা আমাদের হলো পারফেক্ট পজিশন, যে রেজিস্ট্যান্স বরাবর আছে। এটা পিভট বরাবর আছে, যদিও দেখে মনে হচ্ছে রেজিস্ট্যান্সের কাছে, কিন্তু পিভট বরাবর আছে। কেন বলেন তো? কারণটা হচ্ছে চারটা ক্যান্ডেল লাগবে, এই যে একটা, দুইটা, তিনটা, এই যে চারটা, 4 নাম্বার ক্যান্ডেল অলরেডি এই পর্যন্ত নেমে গেছে, এত বড় একটা ক্যান্ডেল হয়ে নেমে গেছে। তার মানে এখানে আর ট্রেড নেওয়ার সুযোগ নাই। আপনি যদি তারপরেও 5 মিনিটের জন্য এখানে নেন, তাহলে ঘটনা কি ঘটবে? 1 2 3 4 5, উইন হওয়ার একটা সম্ভাবনা থাকবে, অর্থাৎ উইন হবে। কিন্তু এটা হলো 50-50 চান্স, ঝড়ে বক পড়ে, ফকিরের কেরামতি বাড়ে। ঠিক আছে? এটা লজিক অনুসারে নয়, আপনার থাকতে হবে। যেমন এই ক্যান্ডেলের, যেটা কিনা অর্ডার ব্লক ক্যান্ডেল, এর মাথা একদম উপরে লেগে আছে রেজিস্ট্যান্সে, এবং খুব একটা বড় ক্যান্ডেল হয়নি। যদি কখনো এমন ঘটনাও ঘটে যে একদম এইখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা রেড ক্যান্ডেল এই রেজিস্ট্যান্স বরাবর তৈরি হয়েছে, একদম রেজিস্ট্যান্স বরাবর তৈরি হয়েছে, কিন্তু এই ক্যান্ডেলটা লম্বা এত বড় হয়েছে, তাইলে ওইখানে ট্রেডটা নেওয়া যাবে না। ক্লিয়ার? ওকে, ডান। এখন কথা হইল, তাহলে এটাও নেওয়া যাবে না। এটা নেওয়া যাবে? এটাও নেওয়া যাবে না। এখানে যদিও আপনি যদি এখানে ট্রেড নেন, তারপর আপনি উইন হবেন, কিন্তু এটা নেওয়া যাবে না, 50-50 চান্স, ঝড়ে বক পড়ে, নেওয়া যাবে না। নিতে হবে কোনটা? এইটা। আমরা আপ ট্রেন্ড একটা মার্কেটে একটা উদাহরণ দেখব, দেখি ক্লাস শেষ করব। ইউরো ইউএসডি, দেখি এই মার্কেটের কি অবস্থা। রেঞ্জিং মার্কেট, জেপিওয়াই, এই মার্কেট তো বাই সেলই নেই, মানে ফকিরনি মার্কেট আর কি। তারপরে হইল জিবিপি জেপিওয়াই, এটা ডাউন ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডের একটা মার্কেট দরকার উদাহরণ দেওয়ার জন্য। জিবিপি ইউএসডি রেঞ্জিং, চলবে না। জিবিপি ইউডি, আচ্ছা, এখানে ছোট্ট একটা আপ ট্রেন্ডে আছে এবং একটা ভালো জিনিসও অলরেডি চলে আসছে। উদাহরণস্বরূপ এটা দিয়েই ক্লাস শেষ করব।
যারা বনে হরিণ শিকার করে, বাঘ শিকার করে, বা গ্রামে গঞ্জে এই সাদা বক মারে, হ্যাঁ, সারস পাখি, এই বক মারে, ওরাও দেখবেন যে একটা পাখি মারার জন্য কিন্তু ওয়েট করে। আপনাকেও এরকম এই শেয়ার মার্কেট থেকে টাকা বের করতে হলে শিকারী হয়ে বসে থাকতে হবে, আদারওয়াইজ লাভ নেই। তো আমরা কি করব, ওইটার ঠিক উল্টা ঘটনা, ডাউন মার্কেটে যেটা করছি ওইটার ঠিক উল্টা ঘটনা এখানে ঘটাবো। কেমনে? যে রেজিস্ট্যান্স লাইন হচ্ছে এটা, সাপোর্ট লাইন হচ্ছে এটা, পিভট লাইন হচ্ছে এটা। আপ ট্রেন্ডে যেহেতু মার্কেট, এটা কিন্তু ফুললি আপ ট্রেন্ড না, একটু একটু রেঞ্জিং, যাই হোক, তারপর উদাহরণস্বরূপ নিয়ে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই মার্কেটে আমরা আপ ট্রেড নেওয়ার থিঙ্কিং করব, অর্ডার ব্লক ধরবো গ্রিনগুলো। তো গ্রিন অর্ডার ব্লককে আমি যদি ধরার চেষ্টা করি, সাপোর্ট বরাবর যেগুলো আছে এগুলোকে ধরবো। তো সাপোর্ট বরাবর কোনটা আছে, এটাও সাপোর্ট বরাবর নাই, এটাও সাপোর্টের কাছাকাছি নাই, এটাও নাই। অর্থাৎ আমি যদি ট্রেড করি এখানে 5 মিনিট, এটাও প্রফিট হবে, এখানে ট্রেড করলে এটাও প্রফিট হবে, এটাও প্রফিট হবে। কিন্তু আমি বলতেছি 100% শিওর শটের কথা। হ্যাঁ, এইখান থেকে 50% চান্স, অর্থাৎ মার্কেট নিচে আসতে পারে, আবার এখান থেকে মার্কেট নিচে আসার সম্ভাবনা রাখে, এখান থেকেও নিচে আসার সম্ভাবনা রাখে। এগুলো হলো 50-50 চান্স। 100% চান্স হচ্ছে অর্ডার ব্লক আপনার সাপোর্ট বরাবর হবে, আপনি ট্রেড নেবেন। যেমন এইটা যদি আরও নিচে এইখানে থাকতো, তাহলে আপনি এখান থেকে 5 মিনিটের জন্য ট্রেড নিতেন, 100% উইন নিতেন। এটা যদি আরেকটু নিচে থাকতো নিয়ে নিতে পারতেন, বা এটা যদি নিচে থাকতো। কিন্তু এরকম যদি পিভটের উপরে চলে যায় বা পিভটের কাছাকাছি হয়, তাহলে নেবেন না। যখন কিনা এটা কাছাকাছি নিচে থাকবে তখন নেবেন। এরকম একটা মার্কেট পেলে বেটার হইতো, বাট আপনারা অলরেডি বুঝে গেছেন মার্কেট পাওয়ার আর দরকার কি। তারপরও দেখি ইউএসডি ক্যাট, এই মার্কেটও ভালো না, তবে এই মার্কেটে উদাহরণ দেওয়ার মতো এটা একটা জায়গা আছে, যে এইখানকার দেখছেন কত বড় একটা তৈরি হয়েছে, কি বলে এটার নাম, অর্ডার ব্লক তৈরি হয়েছে। এটা কিন্তু মোটামুটি সাপোর্ট বরাবরই আছে। সেক্ষেত্রে আপনার এখান থেকে 5 মিনিটের জন্য আপ ট্রেড নিলে উইন হওয়ার সম্ভাবনা রাখে, কারণ ক্যান্ডেলের সাইজগুলো ছোটো ছোটো আছে। এখান থেকে পিভট পর্যন্ত যদি মার্কেট যায়, তারপরও মিনিমাম 5টা ক্যান্ডেল হবে। সো এখান থেকে 5 মিনিটের জন্যও ট্রেড নেওয়া যাবে, 1 মিনিটের জন্যও যাবে, 2 মিনিটের জন্যও যাবে, 3 মিনিটের জন্যও যাবে। আপনাকে ডেমোতে ট্রেড নিয়ে দেখতে হবে যে আপনার হাত, আপনার ব্রেইন, আপনার অ্যানালাইসিস 1 মিনিটে ভালো কাজ করে নাকি 5-এ ভালো কাজ করে। সো এই হচ্ছে সেটআপটাকে সবাই করে ফেলবেন, আর সেটআপ যেভাবে দেখাইলাম ওইভাবেই করাবেন। এবং এই ইন্ডিকেটরগুলোতে কোডকে মডিফাই করা আছে, যেহেতু কোড মডিফাই করা আছে, কোডগুলোকে চেঞ্জ না করা বেটার হবে। আর যদি কেউ চিন্তাভাবনা করেন যে চেঞ্জ করবো, সেক্ষেত্রে রেজাল্ট ভিন্ন হয়ে যেতে পারে, যেহেতু এটা অ্যানালাইসিসের ম্যাটার, ভ্যালুর ম্যাটার, এজন্য। সো এই যে সেটআপ অলরেডি ড্রাইভে এখানে দিয়ে রাখছিলাম, মেবি দেখি আছে কিনা। আচ্ছা, লাইনটা দিয়ে রাখছিলাম গত ক্লাসে, ওবিটা দিইনি। সো ওবিটাকে এখন দিয়ে দিলাম। ড্রাইভটা ফুল হয়ে গেছে, আমি কোনো ভিডিও আপলোড বা ডকুমেন্ট আপলোড দিতে পারতেছি না, এবং যে ডকুমেন্টগুলো আছে সব ইম্পর্টেন্ট ডকুমেন্ট। সো খালি করতে হবে। তারপরে আমি পূর্বের ন্যায় আজকেও ভিডিও এভাবেই আপলোড করে দেবো। আর সবাইকে রিকোয়েস্ট করে বলে দিচ্ছি যে অ্যানালাইসিস ছাড়া, প্র্যাকটিস ছাড়া ইম্পসিবল, কোনো সুযোগ নেই। সো সবাই চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো হবে। অলরেডি তো কয়েকজন খুব ভালো করতেছে, 2জন সম্ভবত ভালো করতেছে, আর বাকিরা সবাই তো চুপ, বোঝা যাচ্ছে না তাদের কি পরিস্থিতি। সমস্যাগুলো আগামী ক্লাসের আগেই গ্রুপে শেয়ার করেন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 দিয়ে প্রশ্নগুলো লেখেন। অথবা দেখলেন তো সবাই যে একজন একটা প্রবলেম পোস্ট করলে সবাই আগায় আসতেছে হেল্প করার জন্য। সো সমস্যা কি, একটা শেখার প্ল্যাটফর্ম, এখানে তো শেখাটা খুবই সহজ। যদি আপনারা এই সুযোগটাকে কাজে লাগাইতে না পারেন, তাহলে আর কোনো কিছু বলার নেই। সো আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে আবারও দেখা হবে।